লেন্স সংক্রান্ত আর কি, লেন্স সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বলবো। লেন্সের কয়েকটা তথ্য: আলোক মানে আলোক বক্রতা কেন্দ্র, আলোক কেন্দ্র, ফোকাস বিন্দু, ফোকাস তল, এই কয়েকটা তথ্য আগে জেনে নাও। তারপরে লেন্সের মধ্যে দিয়ে আলোকরশ্মি গেলে কিরকম ভাবে প্রতিষ্ঠিত হয় তার রেখাচিত্রগুলো তারপর দেখবো। তো আমরা আপাতত যেটুকু জেনেছি যে এটা হচ্ছে উত্তর লেন্স, উত্তর লেন্সের যে চিত্র আমরা অঙ্কন করবো সেক্ষেত্রে এটা হচ্ছে উত্তর লেন্স, আর এটা হচ্ছে অবতল লেন্স। এই আমাদের কাছে আমাদের জানা আছে। তো এর সঙ্গে আরো যেটা দেখেছিলাম যে উত্তর লেন্স তো দুটো যে তল, সেই তল দুটো তো কোনো গোলকের অংশ। এই গোলকের একটা বক্রতা কেন্দ্র থাকে, এখানে একটা বক্রতা, এই গোলকটার একটা বক্রতা কেন্দ্র, এর একটা বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র দুটো সংযোগকারী যে সরলরেখা, বক্রতা কেন্দ্র দুটোকে সংযোগকারী যে সরলরেখা সেটাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে C1 C2, এটা হচ্ছে প্রধান অক্ষ। অবতল লেন্সের ক্ষেত্রেও তাই, অবতল লেন্স, এই হচ্ছে বৃত্ত, এই বক্রতা কেন্দ্র C1 আর C2 একে সংযোগকারী যে সরলরেখা সেটাকে বলা হবে প্রধান অক্ষ। অর্থাৎ এই ছবিতে এগুলো হচ্ছে প্রধান অক্ষ। এখন আমাদের হয়ে আছে, ছবিগুলো সব পরপর রেখে নেবে। ঠিক আছে, এবার দেখো ধরো এই একটা উত্তর লেন্স, উত্তর লেন্সের এটা হচ্ছে প্রধান অক্ষ। এই উত্তর লেন্সে যদি একটা আলোকরশ্মি এসে আপাদিত হয়, এটা হচ্ছে আপাদিত রশ্মি। উত্তর লেন্সে আলোকরশ্মি আপাদিত হলে যখন সেই রশ্মিটা যদি এই লেন্সের মধ্য দিয়ে যাওয়ার পর প্রতিষ্ঠিত হয়ে যখন বের হয়, তখন তার পথটা কেমন হয়? তার পথটা কিছুটা পড়ে চলে আসে। অর্থাৎ এটা হচ্ছে আপাদিত রশ্মি আর এটা হচ্ছে নির্গত রশ্মি। কিন্তু দেখা যায় যে এই যে রশ্মিটা আর এই রশ্মিটা কিন্তু পরস্পর সমান্তরাল থাকে। অর্থাৎ আপাতের রশ্মি আর নির্গত রশ্মি এই দুটো পরস্পর সমান্তরাল থাকে। ঠিক আছে, তো তাহলে এই রশ্মিটা এই তলে প্রতিসারক তলে যখন আপাদিত হলো, তারপর এই প্রতিসারক তল দিয়ে নির্গত হচ্ছে। তাহলে এই রশ্মিটা লেন্সের মধ্য দিয়েও যাবে, এই রশ্মিটা লেন্সের কাঁচের, যদি কাঁচ মাধ্যম হয়ে থাকে কাঁচ মাধ্যমের মধ্য দিয়েও এই রশ্মিটা যাবে। কাঁচ মাধ্যমের মধ্য দিয়ে এই রশ্মিটা যখন যাচ্ছে, তো এই কাঁচ মাধ্যমের মধ্য দিয়ে বা লেন্সের মধ্য দিয়ে আলোকরশ্মিটা যখন যায়, সেই আলোকরশ্মিটা এটা এটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, লেন্সের মধ্য দিয়ে আলোকরশ্মিটা যাওয়ার সময় একটা বিন্দুতে, প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। যে বিন্দুতে ছেদ করছে এইটাকে বলা হয় আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রের সংজ্ঞা যদি চাওয়া হয় তাহলে কি বলতে হবে? লেন্সে আলোকরশ্মি, একটা আলোকরশ্মি আপাদিত হওয়ার পর নির্গত রশ্মিটা
সমান্তরালভাবে নির্গত হয়। এই রশ্মিটি লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে ওই লেন্সের আলোক কেন্দ্র। ঠিক আছে, আলোক কেন্দ্রকে ও অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ও। তবে কি বলতে হবে এর সংজ্ঞা বলার সময়? আপাতিত রশ্মি লেন্সে আপাতিত হওয়ার পর নির্গত রশ্মিটি তার সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়। এই রশ্মিটি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় আলোক কেন্দ্র। আচ্ছা, এটা গেল উত্তল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সে কি হবে? অবতল লেন্সেও ঠিক একই। এটা যদি প্রধান অক্ষ হয়ে থাকে, এই আলোক রশ্মি আপাতিত হলো, নির্গত হচ্ছে এই পথে, তাহলে এই রশ্মিটা যে লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে বিন্দুতে ছেদ করবে এটাই হচ্ছে আলোক কেন্দ্র। ঠিক আছে, তাহলে আলোক কেন্দ্রের সংজ্ঞাটা কি হবে? লেন্সে আলোক রশ্মি আপাতিত হওয়ার পর নির্গত রশ্মিটি তার সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়। এই রশ্মিটি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে এই লেন্সের আলোক কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আলোক রশ্মি এদিকে নির্গত হচ্ছে, এদিকে দেখা যাচ্ছে সমান্তরালভাবে নির্গত হচ্ছে, আপাতিত হচ্ছে তারপর সমান্তরালভাবে নির্গত হচ্ছে। আচ্ছা, এরকম কি হতে পারে এর মধ্য দিয়ে ওই একবারে মাঝখান দিয়ে আলোক রশ্মিটা নির্গত হচ্ছে, মানে সরাসরি নির্গত হচ্ছে? সেটা হতে পারে। সেটা হতে পারে লেন্সটা যদি পাতলা লেন্স হয়। পাতলা লেন্স হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এইভাবে আলোক রশ্মি আপাতিত হলো, সরাসরি এইদিকে নির্গত হবে যদি পাতলা লেন্স হয়। অবতল লেন্সের ক্ষেত্রেও পাতলা লেন্স যদি হয়ে থাকে তার আপাতিত রশ্মি এবং আপাতিত রশ্মি এইভাবে অপোজিট হলে নির্গত রশ্মি এইভাবে বেরিয়ে যাবে পাতলা লেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে পাতলা লেন্স আর কি, কাকে বলবো আমরা পাতলা লেন্স? কোনগুলো পাতলা লেন্স? আচ্ছা, আলোক কেন্দ্রটা ক্লিয়ার হয়ে গেছে। এক্ষেত্রে এটা হচ্ছে আলোক কেন্দ্র, এর আলোক কেন্দ্র এটা। পাতলা লেন্স আবার কাকে বলবো, কোনগুলোকে বলবো আমরা পাতলা লেন্স? দেখো, তোমরা এর আগে আলোক কেন্দ্র বলে একটা জিনিস পড়েছো। আলোক কেন্দ্র পড়েছো, বক্রতা কেন্দ্র পড়েছো, বক্রতা ব্যাসার্ধ পড়েছো। পাতলা লেন্স আমরা কাকে বলবো? আমরা তো এই লেন্স পড়ার সময় এই জিনিসটা দেখেছিলাম যে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। মাঝখানে যদি এটা আঁকা হয় সেটা হচ্ছে প্রধান অক্ষ, আর মাঝখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আলোক কেন্দ্র ও। আচ্ছা, এই যে বক্রতা ব্যাসার্ধ, এটা কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, একটা বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, আর লেন্সের তো একটা নিজস্ব বেধ আছে। বেধ বলতে কোনটাকে বোঝায়? লেন্সটা কতটা মোটা, এটা হচ্ছে লেন্সের বেধ। লেন্সের বেধ। এই বক্রতা ব্যাসার্ধ যদি লেন্সের বেধটা খুব ছোট হয় বক্রতা ব্যাসার্ধের থেকে, লেন্সের এই যে বেধ এটা যদি বক্রতা ব্যাসার্ধ থেকে খুব ছোট হয়, কম হয়, লেন্সের বেধটা যদি খুব ছোট হয়, এটা যদি খুব ছোট হয় বক্রতা ব্যাসার্ধের থেকে, তাহলে সেই ধরনের লেন্সগুলোকে বলা হবে পাতলা লেন্স। ঠিক আছে, এটা যেমন উত্তল লেন্সের ক্ষেত্রে
ঠিক একই রকম ভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও তাই। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটা বক্রতার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে লেন্সের বেধ। লেন্সের বেধ যদি খুব ছোট হয়, লেন্সের বেধ যদি বক্রতার ব্যাসার্ধ থেকে খুব ছোট হয়, এমনিতে ছোট হবে সেটা বুঝতে পারছিল না, সবসময় বেধটা ছোট, কিন্তু খুবই ছোট যদি হয়, ঠিক আছে, লেন্সের বেধটা যদি বক্রতার ব্যাসার্ধ থেকে ভেরি ভেরি লেস বক্রতার ব্যাসার্ধ খুব যদি ছোট হয়, তাহলে সেই ধরনের লেন্সগুলো বলা হবে পাতলা লেন্স। যদি প্রশ্ন এরকম পাতলা লেন্স কাকে বলে, তাহলে বলতে হবে লেন্সের বেধ যদি বক্রতার ব্যাসার্ধ থেকে খুবই ছোট হয়, তাহলে সেই ধরনের লেন্সগুলোকে বলা হবে পাতলা লেন্স। যেখানে সংজ্ঞা লিখে রাখবে, ছবিও লিখে রাখবে। আলোক চ্যাপ্টারে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সঙ্গে যদি প্রাসঙ্গিক কোনো ছবি থাকে, তাহলে ছবিটা অবশ্যই তার সঙ্গে এঁকে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এরপর আমরা আসি ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু আর দু রকমের হয়, একটাকে বলা হয় মুখ্য ফোকাস বিন্দু বলে, আবার একটাকে বলে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। উত্তর লেন্সের ক্ষেত্রে মনে করো একটা উত্তর লেন্স, উত্তর লেন্সে এটা হচ্ছে প্রধান অক্ষ, উত্তর লেন্সের কোনো একটা বিন্দু, একটা উত্তর লেন্সের কোনো একটা বিন্দু থেকে যদি আলোকরশ্মি নির্গত হয়, নির্গত হয়ে যদি দেখা যায় যে লেন্সের অপর প্রান্ত দিয়ে আলোকরশ্মিগুলো সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, লেন্সের প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু, উত্তর লেন্সের প্রধান অক্ষের উপর, উত্তর লেন্সের প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু, যে বিন্দু থেকে আলোকরশ্মি নির্গত হওয়ার পর কি ধরনের আলোকরশ্মি এগুলো অপসারী, উত্তর লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু, যে বিন্দু থেকে অপসারী আলোকরশ্মি গুচ্ছ নির্গত হওয়ার পর লেন্সের মধ্য দিয়ে গিয়ে, লেন্সের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর, এমন একটা বিন্দু সেখান থেকে আলোকরশ্মি নির্গত হয়ে উত্তর লেন্সের মধ্য দিয়ে যাওয়ার পর যদি রশ্মিগুলো পরস্পর সমান্তরালভাবে থাকে, এই যে রশ্মিগুলো এগুলো হচ্ছে সমান্তরালভাবে যদি নির্গত হয়, তাহলে ওই যে বিন্দু থেকে আলোকরশ্মিগুলো উৎপন্ন হয়েছিল, উৎপন্ন হওয়ার পর লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়ে সমান্তরাল রশ্মি গুচ্ছ রূপে নির্গত হচ্ছে, সেই বিন্দুটাকে বলা হবে উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস। এটিকে বলা হচ্ছে উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু, ঠিক আছে, উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু। আচ্ছা, এটা যদি প্রথম মুখ্য ফোকাস বিন্দু হয়, তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু বটে। দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু হচ্ছে এই ধরনের, যদি কোনো উত্তর লেন্স থাকে, এখানে উত্তর লেন্সের এটা হচ্ছে প্রধান অক্ষ, সেখানে যদি সমান্তরাল কয়েকটা আলোকরশ্মি নির্গত হয়, সেখানে সমান্তরাল কয়েকটা আলোকরশ্মি যদি আপাদিত হওয়ার পর তারা কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয়, ঠিক আছে, সেই বিন্দুটাকে বলা হবে উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু।
F1 বললাম, এটাকে F2 বললাম। যদি পরীক্ষায় প্রশ্ন থাকে এরকম, মুখ্য ফোকাস বিন্দু কাকে বলে, তাহলে যে কোনো একটা সংজ্ঞা দেওয়া যায়, এক্ষেত্রে এই সংজ্ঞাটা বা এই সংজ্ঞাটা যে কোনো একটা সংজ্ঞা দিলেই চলবে। ঠিক আছে, যদি এরকম করে উল্লেখ করে দেয় যে উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দুর সংজ্ঞা দাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু বলতে হবে এই সংজ্ঞাটা। আর যদি দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুর সংজ্ঞা বলে তাহলে এইভাবে বলতে হবে। এইভাবে অর্থাৎ কি বলবে, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ উত্তর লেন্সে আপাতিত হওয়ার পর অপসারী রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হবে উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। ঠিক আছে, আর প্রথম মুখ্য ফোকাস বিন্দু উত্তর লেন্সের ক্ষেত্রে সংজ্ঞাটা দিতে হলে কি বলবে, বলবে প্রধান অক্ষের উপর উত্তর লেন্সের ক্ষেত্রে এমন একটা বিন্দু যে বিন্দু থেকে অপসারী আলোকরশ্মিগুচ্ছ নির্গত হয়ে উত্তর লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর সমান্তরাল আলোকরশ্মি রূপে নির্গত হয়, সেই বিন্দুটাকে বলা হবে উত্তর লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু। আর উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুর জন্য কি বলবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ উত্তর লেন্সে আপাতিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে এসে অপসারী আলোকরশ্মিগুলো মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় উত্তর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। ঠিক আছে, আর যদি শুধু মুখ্য ফোকাস বিন্দুর সংজ্ঞা দিতে বলে উত্তর লেন্সের ক্ষেত্রে, তাহলে যে কোনো একটা বললেই চলবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল মুখ্য ফোকাস বিন্দু কার, উত্তর লেন্সের। উত্তর লেন্সের, এটা উত্তর লেন্স সম্পর্কে হলো। এগুলো হচ্ছে অবতল লেন্স। ছবিগুলো এঁকে রাখবে, সংজ্ঞাগুলোও লিখে নেবে। ছবিগুলো ঠিকঠাক আঁকা থাকবে, ছবি থেকে তোমাদের সংজ্ঞাটাও হয়ে যাবে। আচ্ছা, এবার অবতল লেন্স। অবতল লেন্সের ফোকাস বিন্দু, এখানেও তাই দুটো মুখ্য ফোকাস বিন্দু আছে, একটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস বিন্দু আর একটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। তো প্রথম মুখ্য ফোকাস বিন্দুটা কি, সেখানে কি হচ্ছে, এটা অবতল লেন্স। এখানে কি ধরনের রশ্মি, এগুলো অভিসারী রশ্মি। অভিসারী আলোক রশ্মি অবতল লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দুতে আপাতিত হওয়ার চেষ্টা করে বা আপাতিত হয়। আচ্ছা, আলোকরশ্মিগুলো তো এখানে এসে সরাসরি এখানে পড়ে না, সেই জন্য আমি ডট ডট দিয়েছি এখানে চিন্তা, কারণ আলোকরশ্মি আপাতিত হওয়ার পর এই রশ্মিটা কি হয়, এই পথে দেখে যায়, মানে সমান্তরাল হয়ে যায় রশ্মিগুলো। অপসারী আলোকরশ্মিগুলো অবতল লেন্স কি করে দিতে পারে, সমান্তরাল করে দিতে পারে। তো এই যে অপসারী রশ্মিগুলো এসে প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দুতে ফেলতে হবে, মানে অপসারী রশ্মিগুলো এমনভাবে পাঠাতে হবে যেন প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে পড়বে, মানে একটা বিন্দুতেই পড়বে ও রশ্মিগুলো। যে বিন্দুতে ফেলবো, মানে ফেলতে হবে, মানে পড়বে আলোক রশ্মিগুলো এসে আপাতিত হবে যে বিন্দুতে, সে যেন
নির্গত রশ্মিগুলো পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়। অর্থাৎ অভিসারী রশ্মিগুলোকে প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দুতে আপাতিত করতে হবে যাতে নির্গত রশ্মিগুলো, লেন্সের মধ্যে থেকে নির্গত রশ্মিগুলো পরস্পর সমান্তরালভাবে নির্গত হয়। ঠিক আছে, তাহলে অবতল লেন্সের প্রথম মুখ্য প্রকাশ বিন্দুর সংজ্ঞা আমরা কি দেবো? অবতল লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দুতে অভিসারী আলোকরশ্মি গুচ্ছকে আপাতিত করতে হবে যে যাতে নির্গত রশ্মিগুলো, লেন্স থেকে নির্গত রশ্মিগুলো পরস্পর সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়, নির্গত হয়। তাহলে ওই বিন্দুটাকে, যে বিন্দুতে আলোকরশ্মিগুলো ফেলা হচ্ছে, সেই বিন্দুটাকে বলা হয় তখন প্রথম মুখ্য ফোকাস বিন্দু অবতল লেন্সের। তাহলে কি হলো, সংজ্ঞাটা কি দাঁড়ালো? অবতল লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দুতে অভিসারী আলোকরশ্মি গুচ্ছকে আপাতিত করতে হবে যাতে লেন্স থেকে নির্গত রশ্মিগুলো সমান্তরালভাবে নির্গত হয়। তো ওই বিন্দুটাকে, যে বিন্দুতে অভিসারী আলোকরশ্মিগুলোকে ফেলা হচ্ছে আর কি, যাতে আলোকরশ্মি নির্গত রশ্মিগুলো সমান্তরালভাবে নির্গত হচ্ছে, তো সেই বিন্দুটাকে বলা হবে অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দু। আচ্ছা, এটা হলো প্রথম মুখ্য ফোকাস বিন্দু। এবার দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু, এই হচ্ছে প্রধান অক্ষ। এখানে কি হয়, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি অবতল লেন্সে ফেলা হয়, আপাতিত হয়, তাহলে রশ্মিগুলো দেখা যায় বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, কোনো দিকে ছড়িয়ে পড়ে অবস্থায় রশ্মি গুচ্ছ পূর্ণ। তো সেই অবস্থায় রশ্মিগুলো মনে হয় যেন প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, কোনো একটা বিন্দু থেকে প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হয় অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। একটু বলছে এটাকে, যদি পরীক্ষায় প্রশ্ন আছে যে ফোকাস বিন্দুর সংজ্ঞা দাও, তাহলে শুধুমাত্র যদি ফোকাস বিন্দুর সংজ্ঞা দিতে বলে তাহলে এই চারটে সংজ্ঞার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। আর যদি বলে উত্তল লেন্সের ফোকাস বিন্দুর সংজ্ঞা দাও, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে যে দুটো সংজ্ঞা দেখলে সেই দুটো সংজ্ঞার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। আর যদি এরকম বলে দেয় পার্টিকুলার যে অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বিন্দুর সংজ্ঞা দাও, তাহলে তোমাকে এটাই বলতে হবে। আর যদি বলো অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুর সংজ্ঞা দাও, তাহলে তোমাকে এটাই বলতে হবে। ঠিক আছে, আর তা নাহলে কোনো সমস্যা নেই, চারটে সংজ্ঞার মধ্যে তুমি যে কোনো একটা সংখ্যা লিখে দিলে ফোকাস বিন্দুর সংজ্ঞা হয়ে যাবে। উত্তল লেন্স বা অবতল লেন্স হলে উত্তল লেন্সের দুটোর মধ্যে যে কোনো একটা দেবে, আর অবতল লেন্স হলে অবতল লেন্সের মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা দেবে। তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুর সংজ্ঞাটা কি হবে? অবতল লেন্সে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আপাতিত হওয়ার পর নির্গত রশ্মিগুলো, লেন্স থেকে নির্গত রশ্মিগুলো প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হয় অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। ঠিক আছে, এতক্ষণ আমরা যেটুকু দেখলাম তাতে দেখতে পেলাম যে ফোকাস বিন্দু বলতে যেটা পাওয়া যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি আমরা প্রধান অক্ষের উপরেই। ঠিক আছে, এতক্ষণ আমরা যা দেখলাম যে ফোকাস বিন্দুর অবস্থান বলতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পুরোপুরি প্রধান অক্ষের উপরেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটাই, সবসময় কি তাহলে ফোকাস বিন্দুর অবস্থান প্রধান অক্ষের উপরেই থাকে, এইদিকে বা এইদিকে ফোকাস বিন্দুর অবস্থান? আমি মনে করছি এইদিকে একটা ফোকাস বিন্দু, প্রধান অক্ষের উপরেই কি সবসময় ফোকাস বিন্দুর অবস্থান থাকে? এবার দেখো, যদি কতগুলো আলোকরশ্মি, সমান্তরাল আলোকরশ্মি তির্যক ভাবে এইভাবে আপাতিত হয়, তাহলে ফোকাস বিন্দুটার অবস্থান কোথায় হবে? সেই ক্ষেত্রে ফোকাস বিন্দুর অবস্থান হবে এইরকম ভাবে একটা জায়গায়, ঠিক আছে, এইটা হচ্ছে ফোকাস বিন্দুর অবস্থান। তাহলে দেখো, ফোকাস বিন্দুর অবস্থান কিন্তু সবসময় প্রধান অক্ষের উপর হবে বলে কিন্তু নয়। ফোকাস বিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু এফ দিয়ে প্রকাশ করছে ফোকাস বিন্দু। তাহলে ফোকাস বিন্দুর অবস্থানটা কি হবে, কোন জায়গায় হবে?
আচ্ছা, ফোকাস বিন্দুর অবস্থা আবার দেখো, যদি আলোক রশ্মিগুলো আমার এরকম ভাবে আপাদিত হয়ে থাকে, কতগুলো সমান্তরাল রশ্মি এইভাবে আপাদিত হয়ে থাকে, তাহলে দেখা যায় এই রশ্মিগুলো এসে এইরকম একটা কোনো জায়গাতে মিলিত হচ্ছে। ঠিক আছে, তো এই যে ফোকাস বিন্দু, আমরা যে মুখ্য ফোকাস বিন্দু যেটা পেয়েছি, মুখ্য ফোকাস বিন্দু, সেই ফোকাস বিন্দুতে যদি একটা তল কল্পনা করি, লম্ব, এই ফোকাস বিন্দুতে একটা তল ধরে নিলাম, একটা তল। ঠিক আছে, একটা কাগজ এখানে ফেলে দিলাম, এই কাগজ এইভাবে রেখে দিলাম, এই কাগজটা হয়ে একটা তল হয়ে গেল। সেই যে তলটা, ফোকাস বিন্দুতে লম্বভাবে যদি একটা তল কল্পনা করা হয়, ফোকাস বিন্দুতে ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের লম্বভাবে যদি একটি তল কল্পনা করা হয়, তাহলে তাকে বলা হয় ফোকাস তল। ঠিক আছে, এই ফোকাস বিন্দুতে লম্বভাবে, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যদি একটা তলকে ধরে নেওয়া হয়, আর তাকে বলা হয় ফোকাস তল। ঠিক আছে, তো ফোকাস বিন্দুগুলোর অবস্থান তুমি আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে যে কোনো কোণে যে কোনো রকম ভাবে দাও না কেন, এই তলটার উপরেই হবে। এখানে যদি কাগজ, এই যে বিন্দুটার অবস্থান বা এই বিন্দুটার অবস্থান, এখানে যে কাগজটা রেখে দিয়েছি আমি লম্বভাবে, যদি একটা কাগজ রেখে দিই, সেই কাগজের উপরেই হবে। হয় প্রধান অক্ষের উপরে হতে পারে, অথবা সাইডে হতে পারে, কিন্তু এই তলটার মধ্যেই হবে। এখানে যদি একটা তল কল্পনা করি, সেই তলের এখানে 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 যে কোনো একটা বিন্দুতে হতে পারে। তো ফোকাস বিন্দুগুলোর অবস্থান সবসময় কোথায় হবে? ফোকাস বিন্দুগুলোর অবস্থান অবস্থান সবসময় ফোকাস তলে হবে। ঠিক আছে, সবসময় যে প্রধান অক্ষের, এরকম প্রশ্ন ধরে প্রধান অক্ষের উপরেই কি সবসময় হবে? প্রধান অক্ষের উপর নাও হতে পারে, কিন্তু কোথায় হবে? ফোকাস তলে কিন্তু হবেই। ঠিক আছে, প্রধান অক্ষের এই বিন্দুটা, এটাও তো মানে ফোকাস তলের মধ্যেই পড়ছে। তাহলে সবসময় ফোকাস বিন্দুগুলোর অবস্থান সবসময় ফোকাস তলে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে এরকম, জলের মধ্যে যে বায়ুর বুদবুদগুলো থাকে, জলের মধ্যে যে বায়ুর বুদবুদ দেখতে পাওয়া যায়, সেইগুলো আসলে কিসের মতো কাজ করে? উত্তল লেন্স না অবতল লেন্সের মতো কাজ করে? বায়ুর যে বুদবুদ, সেটা দেখতে অনেকটা, যে তল দুটো যদি আমি ধরি, তল দুটো কি ধরনের হচ্ছে? উত্তল, উত্তল তল হচ্ছে। কিন্তু জলের মধ্যে যে বায়ুর বুদবুদগুলো থাকে, সেগুলো আসলে অবতল লেন্সের মতো কাজ করে, এটা মনে রাখতে হবে। জলের মধ্যে যে বায়ুর বুদবুদ থাকে, এটা মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয় একটা ছোট ছোট। জলের মধ্যে যে বায়ুর বুদবুদ থাকে, সেটা অবতল লেন্সের মতো কাজ করে। কারণ জলের যে মিউ, জলের মিউটা হচ্ছে বায়ুর মিউ থেকে, মিউ অফ বায়ু, জলের মিউ হচ্ছে বায়ুর মিউ থেকে বেশি। ভিতরে কি আছে? বায়ু আছে, বাইরে আছে জল। কিন্তু আমরা বাইরে, মানে বায়ু, আমরা বাইরে যেটা দেখি, বাইরে থেকে যেটা দেখি, তলটা উত্তল হলেও, সেটা যেহেতু ভিতরে যে বায়ু মাধ্যম আছে, ভিতরের মাধ্যমটা হচ্ছে বায়ু, বায়ু মাধ্যমের প্রতিসংখ্যাটা তুলনামূলকভাবে জলের থেকে কম। এবার যদি ভিতরের মাধ্যমটার, ওই যে বায়ু রাখা হয়েছে, বায়ুর পরিবর্তে এমন একটা মাধ্যম রাখা হলো যার প্রতিসংখ্য জলের থেকে যদি বেশি হতো, তার প্রতিসংখ্য যদি জলের থেকে বেশি হয়, তাহলে কিন্তু সেটা আবার উত্তর লেন্সের মতো কাজ করবে। ঠিক আছে? কিন্তু বায়ুর বুদবুদ হলে সেটা হচ্ছে অবতল লেন্সের মতো কাজ করবে, এটা মনে রাখবো। আজকে এতটাই থাক, আমি প্রশ্ন দিয়ে দেবো, প্রশ্নের উত্তর করে পাঠাবে।